যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমাদের আলোচনা, এটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসে। কারণ আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুটো জিনিস কাজ করে, একটা হলো সরকার আর একটা হলো মানুষ, অর্থাৎ জনগণ। যে কারণে সরকার এবং জনগণের মাঝখানে যে সম্পর্কটা তৈরি হয় সেটা রাষ্ট্রের অধীনে, এবং রাষ্ট্র কিভাবে কাজ করে সেটা সংবিধানের মাধ্যমে কাজ করে। তো সংবিধান একটা সুপ্রিম অথরিটি এই কারণে যে তার মাধ্যমেই একটা রাষ্ট্রের গতি প্রকৃতি এবং একটা রাষ্ট্রের উদ্দেশ্য এবং তার যে দায়বদ্ধতা এবং জনগণের যে রেসপন্সিবিলিটি বা জনগণের যে কর্মপরিধি, অর্থাৎ একটা রাষ্ট্রে তার মোরাল এক্সিস্টেন্স থেকে শুরু করে তার ইকোনমিক অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিস সব কিছুই নিরূপিত হয়। ফলে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সংবিধান যেরকম সুপ্রিম ডকুমেন্ট, ঠিক সেরকম জনগণ হলো সুপ্রিম অথরিটি অ্যাজ ওয়েল। অর্থাৎ জনগণ যেই পাওয়ারটা এক্সারসাইজ করবে সেটার মাধ্যমেই তার ওয়েলফেয়ার থেকে শুরু করে ডেভেলপমেন্ট, প্রোগ্রেস প্রত্যেকটা জিনিসই নিরূপিত হবে। যেই কারণে ভোটের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন যে আমাদের গত ৪৭ বছরের ইতিহাস যে কটা ইলেকশন হয়েছে, প্রত্যেকটা ইলেকশনেই জনগণের ভূমিকা ছিল, রাষ্ট্রের ভূমিকা ছিল, সরকারের ভূমিকা ছিল, এবং প্রত্যেকটা ভোটের মাধ্যমেই কিন্তু একটা ইলেকটেড গভর্নমেন্ট এসেছে। যখন ইলেকটেড গভর্নমেন্ট এসেছে, ইলেকটেড গভর্নমেন্টের একটা সরাসরি ম্যান্ডেট থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলি পপুলার ম্যান্ডেট। অর্থাৎ আপনার আমার ভোটেই তারা এসেছেন। কেউ হয়তো ভোট দিয়েছেন পক্ষে, কেউ হয়তো বিপক্ষে দিয়েছেন, কিন্তু মেজরিটির রায়েই কিন্তু তারা সরকার ফর্ম করেন। এবং এই সরকার যখন ফর্ম করেন, এই মেজরিটির যে উদ্দেশ্যটা সেটাই রিফ্লেক্টেড হয়। ফলে আমরা আগামী দিনে কি করব, কি খাবো, কি দেখব, কোথায় যাব, এবং আমাদের যে দিন দিন ডে টু ডে বা দৈনন্দিন যে কর্মব্যস্ততা থেকে শুরু করে সোশ্যাল লাইফ বলেন, পলিটিক্যাল লাইফ বলেন, ইকোনমিক লাইফ বলেন, প্রতিটাই কিন্তু এই আমরা কাকে ইলেক্ট করব তার উপরে ডিপেন্ড করে। তবে 2018-র ইলেকশনে একটা গুণগত পরিবর্তন এসছে। অর্থাৎ আমরা দেখতে চাই যে বাংলাদেশের এই যে উন্নয়নের ধারাবাহিকতা বলেন, বা বাংলাদেশে যে ফ্রিডম, অর্থাৎ আমাদের যে ফ্রিডম থাকে, কথা বলার ফ্রিডম থেকে চিন্তার ফ্রিডম, প্রতিটা জিনিস রিফ্লেক্ট করে, উন্নয়নকে রিফ্লেক্ট করে, এবং আমাদের যে বাস্তব অর্থনৈতিক অবস্থা আছে, প্রতিটা জিনিসের পরিবর্তন বা পরিবর্ধন, প্রতিটা জিনিসের জন্যই আমাদেরকে অনেক বেশি চিন্তাভাবনা করে ভোট দিতে হবে। এই যে 2018-র যে আমরা ইলেকশনটা দেখতে যাচ্ছি, সেই ইলেকশনে ইউথ হিসেবে বা তরুণ ভোটার হিসেবে আপনাদের যে দায় দায়িত্বের জায়গাগুলি আছে, এইগুলি আপনারা কি মনে করেন এবং আপনারা কি চান, এবং ভবিষ্যতে বাংলাদেশের গতি প্রকৃতি কি হবে, সেই বিষয়ে হয়তো আপনারা আপনাদের মতামত বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের দুজনকে জিজ্ঞাসা করতে পারেন। আমার কিছু কিছু সম্পূরক জিনিসগুলো বলছি। চীনা ভাষা, চাইনিজদের একটা শব্দ আছে ফেনকিং। ফেনকিংটা কি বলে, এই বাংলাদেশি ইলেকশনে চায়না কোথা থেকে আসলো? ফেনকিং মানে হচ্ছে অ্যাংরি ইউথ, মানে হচ্ছে যে তরুণরা হচ্ছে খুব উত্তেজিত। চাইনিজরা আজীবন হচ্ছে যে তরুণদের রাগ থেকে বা তরুণদের ক্ষোভ থেকে খুব ভয় পায়, এবং ওদের পলিসিগুলাই বিগত 20-30 বছর না, 100-200 বছর ধরে হচ্ছে তরুণদের ক্ষোভটাকে নিরসন করা, তরুণদের আশা ভরসাকে হচ্ছে প্রতিফলন করা। এর জন্যই চায়না কিন্তু 1971 সালে কিন্তু চায়নার আমাদের মধ্যে গড় আয়ের মধ্যে কিন্তু বিশেষ একটা ফারাক ছিল না। চায়না কিন্তু এই 47 বছর বয়সে এখন দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে গেছে, আর 20-30 বছর পর যুক্তরাষ্ট্রকেও অতিক্রম করবে। গভর্নমেন্ট ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য উইল অফ দ্য পিপল বাই ওয়ান ওয়ে অর দ্য আদার। তো জনগণের ইচ্ছার প্রতিফলনই হচ্ছে সরকার, এবং আমরা জানি যে দেশের এখন হচ্ছে মেজরিটি অফ দ্য পপুলেশন হচ্ছে তরুণরা। আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলি, আমরা যখন এগিয়ে যাব এখানে উন্নয়নের ধারা অব্যাহত করার জন্য, আমাদের তরুণদেরকে আমাদের অর্থনীতির মধ্যে, আমাদের রাজনীতির মধ্যে, আমাদের দেশের সমাজের মধ্যে সব ক্ষেত্রে ওদেরকে জায়গা করে দিতে হবে। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এবং এই কথাটা বলে শেষ করি, কারণ আজকে আপনাদের কথা শুনবো, আমরা আমাদের কথা বলবো না। হিরো আলমের নিয়ে অনেক কথা হইচই হয়েছে। আমি মনে করি যে এটা অত্যন্ত লজ্জাস্কর যে নির্বাচনে অনেক কিছু আছে,
দেশের একটা ভবিষ্যৎ এবং ভাগ্য নির্ধারণ করা হবে। সেখানে হিরো আলম যদি এখানে হচ্ছে শিরোনামের মধ্যে হয়ে যায়, কিন্তু এইগুলাই যদি হচ্ছে আমাদের মুখ্য, আমাদের ফেসবুকে তরুণদের মধ্যে আমরা তো দেখি যে এইটাই হচ্ছে যে মূল কথাবার্তা, তার মানে হচ্ছে যে আমাদের বাস্তবতার সাথে আমাদের কাজকর্মের কোনো এখানে সম্পর্ক নেই। তো আপনারা কি চিন্তা করছেন, আপনাদের কি প্রশ্ন, তো এইগুলোই আমরা শোনার জন্য আজকে আসছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আজকে আমাদের তরুণদেরকে এখানে ডেকে এনে আমাদের কথা শোনার বা আমাদেরকে কথা বলার একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো আমার কথা হচ্ছে যে আমি 2012 সালে বাংলাদেশের ভোটার হই। ওই বছর আমি নিজেকে নিবন্ধিত করি একজন ভোটার হিসেবে। তারপরে আমি জাতীয় নির্বাচন দেখলাম, তারপর হচ্ছে আমি অনেকগুলা আমাদের যে রিজিওনাল ইলেকশন ছিল ওগুলা দেখলাম। দুর্ভাগ্যক্রমে আমি একটাতেও ভোট দিতে পারিনি। তো আমাদেরকে যদি আপনারা উৎসাহিত করতে চান বা গভর্নমেন্ট উৎসাহিত করতে চায় ভোট দেওয়ার জন্য, তবে আমাদেরকে কিন্তু ওই ব্যাপারটা নিশ্চিত করতে হবে যাতে আমি ভোট কেন্দ্রে গিয়ে এটা না দেখি যে আমার ভোটটা আমি দিতে পারি নাই। এটা অনেক বড় একটা দুঃখের ব্যাপার, কারণ প্রথমবার যখন আমি ভোটার হই তখন আমার মধ্যে অনেক এনথুজিয়াজম ছিল যে আমি ভোটটা দেব বা ভোট কী জিনিস, আমি প্রজাতন্ত্রের অংশ হলাম। আমার জন্য যদি আপনারা একটু বলেন যে আমি এভাবে এখন আমি এই নির্বাচনে নিজেকে কিভাবে প্রিপেয়ার করব যে এবার আমি ভোটটা দিতে পারবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তামহিদুল ইসলাম। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে 9ম শ্রেণীতে পড়ি। তো আমি মনে করি একটি প্রশ্ন সবার আগে আমাদের যেটি উত্তর দেওয়া উচিত সেটি হচ্ছে, আমি এখন 16 বছর বয়সী, আমি আদতেও ভোটার হতে চাই কি না। কেননা আমি যদি নিজের ব্যাপারে কথা বলি, আমার মনে হয় যে আসলে ভোটার হওয়ার জন্য যে এনথুজিয়াজমটা দরকার বা আসলে ভোটার হওয়ার যে ইচ্ছা বা ভোট কেন্দ্রে গিয়ে যে আমি আমার মতামতটি রিফ্লেক্ট করব, সেই জিনিসটি আমাকে আসলে টানে না প্রকৃতপক্ষে। এটি কেন টানে না? কেননা দুটি জিনিস আমাদের যেটি মাথায় রাখা উচিত সেটি হচ্ছে, প্রথমত নিজের ভোটের যে ওয়েট সেটি আছে কি না, অর্থাৎ আমার ভোটটি আদতেও কাউন্ট হচ্ছে কি না, এবং দ্বিতীয়ত সেটি হচ্ছে আসলে নির্বাচনটি প্রকৃত নির্বাচন হচ্ছে কি না, নাকি আমরা এটিকে একটি উদাসীন বিষয় হিসেবে দেখছি। আমি মনে করি যে বর্তমান ইলেকশন সম্পর্কে আমরা যে টকশোগুলো দেখি সেখানে চা ছোড়াছুড়ি হয়, আর নির্বাচনে যে ইশতেহার কিংবা পরবর্তীতে যে ধরনের আমরা ইলেকশনের জন্য বিভিন্ন প্রচার করা হয় সেগুলোতে আসলে কাদা ছোড়াছুড়ি হয়। সেই কারণে দিন শেষে একটি নির্বাচনের যে মূল লক্ষ্য, যেটি হচ্ছে জনগণ যেটি চায় তাদেরকে কেটার করা, সেই জিনিসটা যখন আমি চোখের সামনে দেখি হয়নি, অথবা যারা বড় বড় পজিশনে আছে, যারা মূলত নির্বাচনটির লড়াই করছেন, তারা আমাদের কথাগুলো ঠিকভাবে বলতে পারছেন না, তখন আমি পার্সোনালি মনে করি যে আসলে আমার ভোটটি দিয়েই বা কী হবে, কেননা আমার কথাটি তো তাদের কানে পৌঁছাচ্ছে না, যেটি হচ্ছে আসলে একজন ভোটার হওয়ার মূল লক্ষ্য আমার। এই কারণে আমার মনে হয় এই উদাসীনতাটা দূর করা অথবা ট্রাস্টের যে ব্যারিয়ারটা, সেই ব্যারিয়ারটা ভাঙা খুব দরকার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে। একটা বড় প্রশ্ন হলো যে ভোট কিভাবে দিব। ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, সুতরাং এটা আপনি ভোট কেন্দ্রে স্বাভাবিকভাবেই গিয়ে দিবেন, কিন্তু এই জায়গাটায় যে কাজটা করা প্রয়োজন সেটা হলো যে আপনার অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন আপনার ইলেকশন ম্যানিফেস্টোগুলি একটু পড়া উচিত, যেটা আমরা সাধারণত পড়ি না। এবং যারাই আমরা শিক্ষিত আছি, দেখেন কোরআন শরীফে তো প্রথমেই বলা আছে ইকরা, মানে পড়ো। পড়ো মানে আপনাকে স্ট্রেসই করা হচ্ছে আপনি পড়েন। অর্থাৎ আপনারা যারা ইলেকশনে যাবেন অবশ্যই ম্যানিফেস্টোগুলি পড়বেন, এবং ম্যানিফেস্টোগুলি না পড়লে পরে আপনি সাধারণত যেটা দালিলিক প্রমাণ, অর্থাৎ কোন সরকার কি করবে এবং ভবিষ্যতে কোন রাজনৈতিক দল কি করবে, প্রতিটা জিনিস সম্পর্কে আপনি একটা সম্যক আইডিয়া পাবেন। ফলে আপনাকে কারেজাসলি অর্থাৎ কনফিডেন্টলি ভোট কেন্দ্রে গিয়ে ভোট কেন্দ্রটা শুধুমাত্র একা না, আরও বাকি যারা আছে তাদেরকেও উদ্বুদ্ধ করে আপনি ইলেকশনের জন্য এই ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটটা দিবেন। এটা খুব জরুরি। দ্বিতীয় প্রশ্ন যেটা আসলো যে কথা বলতে পারে কিনা, কিংবা যারা ইলেকশনে আছেন তারা আপনাদের ট্রাস্টওয়ার্দি কিনা, সেটার দায়িত্ব আপনি ভোটের মাধ্যমে নিরূপণ করতে পারেন। কারণ আপনার ভোটে কিন্তু একজন মাত্র ক্যান্ডিডেট থাকে না, একটা ভোটে অনেকগুলি ক্যান্ডিডেট থাকেন, কিন্তু অনেকজন ক্যান্ডিডেট যেহেতু থাকেন, সুতরাং আপনি যদি একটু ইনফর্মড হয়ে যান, অর্থাৎ অতীতে কি হয়েছে, বর্তমানে কি হচ্ছে, এবং আপনি যদি ম্যানিফেস্টোগুলি পড়ে যান, তাহলে আপনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ইজিয়ার হবে আপনার মনোনীত একজন ব্যক্তিকে পছন্দ করার।
ফলে এটা সবসময় যে একটা দল কেন্দ্রিক বা ব্যক্তি কেন্দ্রিক বা কোনো একটা সময় কেন্দ্রিক হতে হবে এমন কোনো কথা নেই। অর্থাৎ আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব থাকে, একটা গণতান্ত্রিক দায় দায়িত্ব থাকে যে আপনি যাকেই ভোট দেন না কেন আপনি তার সামাজিক অবস্থান থেকে শুরু করে তার যে মোরাল অবস্থান, আপনি মনে রাখবেন রাষ্ট্র একটা মোরাল এন্টিটি, রাইট? রাষ্ট্র চাইলেই সব কিছু করতে পারে না, আবার রাষ্ট্র চাইলেই সব কিছু করতে পারে। ফলে এটার একটা মোরাল যে জায়গাটা থাকে সেইটার মাধ্যমেই তার জুরিসডিকশনটা নির্ধারিত হয়। সেই কারণে আপনি যখন ট্রাস্টের কথাটা চিন্তা করবেন তখন আপনি দেখবেন যে কার ম্যানিফেস্টোতে কি আছে, সেই ম্যানিফেস্টো আপনার যে প্রয়োজন অর্থাৎ আপনার যে মানসিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে প্রয়োজনগুলি আছে সেই প্রয়োজনগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ম্যানিফেস্টোও পড়ি না, আমরা সামগ্রিক অবস্থাকেও বিবেচনায় নিই না, ফলে সেই কারণে আমরা প্রায়ই দেখি যে ইলেকশনের রেজাল্টগুলি যখন আসে তখন হয়তো অনেকেই ফ্রাস্ট্রেটেড হয়ে যান যে আমি হয়তো এই ধরনের মানুষ চাইনি। বাট এটাও মনে রাখতে হবে যে সাধারণ মানুষজন যাদেরকে ভোট দিয়েছেন তারা, যেটা পারভেজ করিম আব্বাসী বললেন, যে এটাই কিন্তু সোসাইটির অ্যাসপিরেশনকে ধারণ করে, ফলে সেটাকেও মোরালি আপনি চ্যালেঞ্জ করার কোনো জায়গা পান না। সুতরাং আপনি যতটা ইনফর্মড হয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনি যতটা বাকিদেরকে এই ম্যানিফেস্টোগুলি পড়ে বা এই ম্যানিফেস্টোগুলি সামারি বলে উদ্বুদ্ধ করতে পারবেন, ততটাই আপনার জন্য আপনার যে মানসিক প্রশান্তির জায়গাটা এবং রাজনৈতিক প্রজ্ঞার জায়গাটা নির্ধারিত হবে। অনেকটাই বলে ফেলেছে, আমি শুধু দু চারটা জিনিস বাড়তি বলবো যে এখানে যা যা বলা হচ্ছে বা যা যা করা হচ্ছে সবই গুরুত্বপূর্ণ, সবই রেলিভেন্ট, যেটা আমরা ইংরেজিতে বলি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনারা যদি ভোট না দেন, আর আপনি বলছেন যে আমি গিয়ে ভোট দিতে পারিনি, এটা আমার সাথেও হয়েছে, অনেকের সাথেই হয়েছে। কিন্তু এখন যদি একজন দুজন যায় গিয়ে না দিতে পারে, আর যদি মনে করেন 50,000 জন তরুণী গিয়ে গেল আর দিতে পারলো না, আসমান জমিন পার্থক্য। সমস্যা হচ্ছে কি, আমরা খুব অত্যন্ত আবেগী জাতি, এটা আমাদের ডিএনএর মধ্যে আছে। সহজে আমরা আবেগে এখানে এটা হয়ে যায়। একদিন আমরা বলবো সকল সম্ভাবনা দেশ বাংলাদেশ, আবার বাসায় এসে জ্যামের মধ্যে যখন পড়বো বাসায় 2 ঘন্টা লাগবে, এই দেশে কিচ্ছু হবে না। কবে আমি বিদেশে যেতে পারবো, একটা ফরেন সিটিজেনশিপ নিতে পারবো, একটা বিদেশিকে বিবাহ করতে পারবো, ওখানে থেকে যাব। এখন তো অনেক বিদেশে এখন অনেক এখানে বাংলাদেশিরা থাকে, তো ওখানে হয়ে যাচ্ছে। আমাদের রুট কিন্তু ওই রকম। আমি যদি দেশের মধ্যে নৈরাশ্যই দেখি তাহলে আমাদের দেশে খারাপ দেখার অনেক কিছুই আছে। আবার এই জিনিসটাকে যদি দেখি যে আমাদের যখন 71-এর স্বাধীনতার পর এটাকে বলা হতো টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট, তলাবিহীন ঝুড়ি, বটমলেস বাস্কেট, অথচ এখন ওইসব জার্নালগুলোতেই বলা হচ্ছে যে বাংলাদেশ ইজ রিমার্কেবল ট্রান্সফরমেশন। এটা তো ঠিক, আমাদের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা এখানে হচ্ছে ক্রমাগত বাড়ছে। আবার এখন বলতে পারেন যে হ্যাঁ, তা বলে কি সবাই কি সমানভাবে কি এখান থেকে বেনিফিট পেয়েছে? তা নয়। দুনিয়াতে কোথাও অর্থনৈতিক উন্নয়ন হলে সমানভাবে কেউ এখানে এটা বেনিফিট পায় না। সুতরাং কে দেশের জন্য চিন্তা করছে? দেশের জন্য সবাই চিন্তা করে, আমার এটা ভাবতে ভালো লাগে, কিন্তু দেশের তরুণদের জন্য কে চিন্তা করছে? যে একটা টেকসই উন্নয়ন হবে যেখানে তরুণদের জন্য আমি কিভাবে চাকরি এনে দেবো, যে আমি এতগুলো চাকরি এনে দেবো, আমি এখান থেকে এ থেকে বিতে নিয়ে যাব, কিভাবে নিব, এই প্রশ্নটা আমরা করি। তো এইগুলা নিয়ে আমাদের চিন্তাটা একটু করা উচিত। আমি নিয়াস মাকদুম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি মনে করি যে আমরা যারা তরুণ আছি বর্তমান সময়ে, মানে আমরা সবচেয়ে বেশি আপডেটেড প্রজন্ম, সব কিছুর সাথে আমরা এঙ্গেজড, ইনফরমেশন আমাদের কাছে সবচেয়ে বেশি আসে। সো ভোট দিতে যাওয়ার সময় আমরা ডেমোক্রেসিতে একটা মানে একটা দুর্বল জায়গা আছে, সেটা হচ্ছে সবার ভোট সমান, মানে কাউন্ট করা হয় সবার 1-1 করে, সবার ভোট সমান হিসেবে কাউন্ট করা হয়। সেক্ষেত্রে যে লোকটা একদম অশিক্ষিত মানুষ, একদম প্রান্তিক লেভেলের, তারও ভোট যা মূল্য, আর একজন প্রফেসরের ভোটও সেম। সো এখানে তার জাজমেন্টটা একজন কৃষক বা একজন প্রান্তিক মানুষ যে একদম সমাজের নিচু স্তরে বাস করে, তার জাজমেন্ট আর একজন প্রফেসরের জাজমেন্ট বা একজন স্টুডেন্টের জাজমেন্ট এক হবে না। সো আমি মনে করি আমরা যা তরুণটা বিশাল প্রজন্ম, আমাদের কাছে সবচেয়ে রিলেভেন্ট ইনফরমেশন আছে, সবচেয়ে আপডেটেড তথ্য আমাদের কাছে আছে। সো সব কিছু বিচার বিশ্লেষণ করে
ভোটের সময় একটা জুডিশিয়াস ডিসিশন নেওয়া, যেটা পলিটিক্যালি একটা জুডিশিয়াস ডিসিশন নেওয়া এবং রাইট ক্যান্ডিডেটকে চুজ করা, এই বার্ডেনটা আমাদের। কারণ পার্লামেন্টে আমরা দেখতেছি বিগত একদম স্বাধীনতার পর থেকেই বিজনেসম্যান, দুর্নীতিবাজ, তারপরে মাদক ব্যবসায়ী, মানে যত ক্রিমিনালাইজেশন, মানে ক্রিমিনালাইজড পার্সন যারা সমাজের একটা ম্যাক্সিমাম মেজরিটি একটা অংশ পার্লামেন্ট মেম্বারদের এই সাইডটা থেকে আসে। সো এতে মানে এরা তো বিভিন্নভাবেই মানুষকে করতে পারে, মানে ইঞ্জিনিয়ারিং করতে পারে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারে, তারপরে সাধারণ মানুষকে বিভিন্নভাবে মোটিভেট করে টুইস্ট করে ভোট নিতে পারে। সো আমাদের তো সেই সুযোগ নয়, আমরা তরুণরা তো এইভাবে মোটিভেটেড হব না তাদের দ্বারা। সো রাইট ডিসিশন আমাদেরকে নিতে হবে এবং জুডিশিয়াস ডিসিশন ভোটের সময় আমাদের নিতে হবে। আরেকটা কনফিউশন অনেক সময় হয় আমাদের যে পলিটিক্যাল পার্টি বাংলাদেশে অনেকগুলো আছে, প্রত্যেকটা পার্টির একটা ম্যানিফেস্টো আছে, হয়তো কোনো একটা পার্টির ম্যানিফেস্টো আমার মনে হতে পারে আমার জন্য প্রাসঙ্গিক, কিন্তু ওই পার্টি আমার আসলে যাকে চুজ করেছে ক্যান্ডিডেট তার ট্র্যাক রেকর্ড ভালো না। সো এক্ষেত্রে এক ধরনের মানে এক্ষেত্রে আমরা আসলে কী করব? মূলত আমার মনে হয় আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা কাইন্ড অফ অ্যান অবজারভেশন। আমাদের মিলেনিয়াল যারা আমরা বা আমরা 90s পরে যারা জন্মগ্রহণ করেছি, মূলত যারা এখন প্রথম বা দ্বিতীয়বার ভোটার হব, তাদেরকে মনে হয় দুটো পার্টিকুলার জিনিস দিয়ে ক্যারেক্টারাইজ করা যায়। একটা হচ্ছে আমরা প্রচুর কনভিনিয়েন্স সিক করি, সেটা হচ্ছে আমরা অনেক বেশি টেকনোলজি হাতে পাওয়াতে আমরা হচ্ছে কনভিনিয়েন্ট ওয়েতে যে কোনো ধরনের কাজ করাতে অনেক বেশি আমরা ইউজ টু হয়ে গিয়েছি, এক। দ্বিতীয়ত ক্যাপিটালিজম যে হচ্ছে গত 90s পরে বার্লিন ওয়াল ফল করার পরে ওয়ার্ল্ড ওয়াইড মানে প্রসারিত হয়েছে, এর ফলে দিনকে দিন স্পেশালি আমাদের যে জেনারেশন তারা অনেক বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে গিয়েছে। তো এটা কেন প্রবলেমেটিক বা এইটা কেন হচ্ছে আমাদের নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে এফেক্ট রাখে? এখন একটা ইন্ডিভিজুয়াল, ধরেন আমি হচ্ছে একজন মিলেনিয়াল, আমি কনভিনিয়েন্স সবসময় খুঁজি যে কোন কাজটা সহজে করা যায় অথবা কোন কাজটা করলে আমার নিজের লাভ হয়। সেই মানুষটা হচ্ছে আমাকে এখন হচ্ছে একটা সেন্টারে যেতে হবে, সেই সেন্টারে হলো গিয়ে আমি ইতিহাস ঘেটে দেখেছি যে সেখানে বোমাবাজি হতে পারে, সেখানে হচ্ছে কোনো একটা দলের নেতা হয়তো বা পোলিং এজেন্টরা হয়তো বা আমি কি ব্যালট দিয়েছি সেটার বেসিসে হচ্ছে আমাকে নিপীড়ন করতেও পারে, এরকম রিস্ক রয়েছে। সেরকম জায়গাতে আমার একটা কনভিন্সিং পজিশন দরকার যে যেই কারণে আমি হচ্ছে ভোটটা দিতে যাবো। যদি আমি জানি যে হ্যাঁ আমি সেখানে গেলে আমার কোনো রিস্ক নেই, সেখানে আমার মতো একটা কনভিনিয়েন্ট মানুষ, আমার মতো একজন ইন্ডিভিজুয়ালিস্টিক মানুষ হয়তো বা সেখানে ভোট দিতে যাবেন। দ্বিতীয়ত আমার কাছে যে জিনিসটি মনে হয়েছে বাংলাদেশের পার্সপেক্টিভে ডিফারেন্সিয়েবিলিটি, মানে এটা বলতে আমি কী বুঝাচ্ছি, ধরেন বাংলাদেশের কনস্টিটিউশনের কিছু পিলার্স সেগুলো হচ্ছে অসাম্প্রদায়িকতা, সেকুলারিজম, তারপর আমাদের হচ্ছে ডেমোক্রেসি, এই জিনিসগুলোতে আমরা অর্থনৈতিক ও সামাজিক সুবিচারের দিক থেকে ধীরে ধীরে আগাচ্ছি। কিন্তু দেখা গিয়েছে যে লাস্ট 2013 সালের পরবর্তী প্রেক্ষাপটেও আমি যদি লক্ষ্য করি, শাহবাগের আন্দোলন, তারপর 7% ভ্যাটের আন্দোলন যেটা প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টরা করেছে, লোকালাইজড একটি আন্দোলন, এছাড়া এই রিসেন্টলি গত 1-2 বছরে আমরা যে আন্দোলনগুলো দেখতে পেয়েছি, কোটা সংস্কার আন্দোলন, নানা ধরনের নিপীড়ন এবং অত্যাচারের শিকার হতে হয় শান্তিপূর্ণ আন্দোলন করা সত্ত্বেও, এবং এর পরিপ্রেক্ষিতে এর কোনো ধরনের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয় নাই। এখন এটা কেন সমস্যা আমাদের জন্য? আমি চট করে উত্তরটা দিই, কারণ খুব কমপ্লেক্স প্রশ্ন। সবসময় মনে রাখবেন কমপ্লেক্স প্রশ্নের উত্তর সবসময় সিম্পলিফাইড হয়। সিম্পলিফাইডটা কেন বললাম? যে ম্যানিফেস্টোতে কি থাকে সেটা এসেনশিয়ালি একটা পার্টির মোরাল গ্রাউন্ডটাকে দেখায়, রাইট? যেই কারণে ম্যানিফেস্টোটার দরকার, যে কারণে আমি একটা টার্ম উচ্চারণ করেছি দালিলিক প্রমাণ। মানে আপনি কখনো যদি কোর্টে যান তাহলে আপনি এটা নিয়ে কোর্টে যেতে পারেন, এটা হলো একটা বিষয়। দ্বিতীয় জিনিসটা হলো যে আপনি যেটা বললেন যে বিহেভিয়ারাল চেঞ্জ বা রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসেনি, এই জায়গাটাতে আমি একটু হেল্প করি। এই জন্য হেল্প করি যে 2014 বা 2008-এ অর্থাৎ সোশ্যাল মিডিয়া বলেন বা টেকনোলজি বলেন, সেটার যে পেনিট্রেশন ছিল, এখনকার পেনিট্রেশনটা মাচ হায়ার। যেই কারণে আমি আমার সিনিয়র জেনারেশনের সাথে এই জায়গাটাই আর্গিউ করি যে অর্থাৎ যিনি বলেছেন যে আমরা আগের চেয়ে অনেক বেশি ইনফর্মড, তার মানে শুধু যদি আপনি ঢাকা কেন্দ্রিক চিন্তা না করেন, আজকে যেই ছেলেটা লক্ষ্মীপুর থেকে ভোট দেবে কিংবা যেই ছেলেটা পঞ্চগড় থেকে ভোট দেবে, তারও কিন্তু আপনার মতো ইকুয়াল অ্যাক্সেস না হলেও অ্যাক্সেস আছে। ফলে আপনি দেখেন এখানে একটা গুণগত পরিবর্তন পলিটিতে এসছে। আপনি যখন রিফ্লেক্ট করা শুরু করবে ইলেকশনের মাধ্যমে, খুব স্বাভাবিকভাবেই স্ট্রাকচারাল চেঞ্জ একটা না একটা সময় আসতে বাধ্য।
প্রতিটা ইলেকশনই ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যাবে এবং সবসময় যে আপনার বাস্তবতা রিফ্লেক্টেড হবে এরকম কোনো কথা নেই, এটাই বাস্তব। শেষ পয়েন্ট যেটা বলি সেটা হলো যে জুডিশিয়াস ডিসিশন, খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম উচ্চারিত হয়েছে। জুডিশিয়াস ডিসিশন তখনই হয় যখন আপনি ইনফর্ম থাকেন, যেটা পারভেজ আব্বাসি আগে বললেন যে ইনফরমেশন অ্যাসিমেট্রি থাকলেই প্রবলেম। ফলে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে আছেন, আপনি যখন কানেক্টিভিটির মধ্যে আছেন, আপনার মোবাইল ফোন থেকে শুরু করে, অর্থাৎ আপনি রিউমারে পা দিচ্ছেন কিংবা রিউমার ছাড়া পারসেপশনেই শুধুমাত্র ডিসিশন নিচ্ছেন কিনা সেটা ম্যাটার করে। ফলে আপনি আপনারা যখন প্রশ্নটা করেন যে হয়তো রাজনীতির গুণগত পরিবর্তন হয়নি, কিন্তু যারা ভোট দিবেন তাদের গুণগত পরিবর্তন হয়েছে, সেটা ভুলে গেলে হবে না। ফলে আপনি যাকে ভোট দিতে যাচ্ছেন, আপনার যদি অপশন কনস্ট্রেইন থাকে, তারপরে আপনি লেসার অফ দি ইভিল হয়তো বা চুজ করবেন, বাট তারপরেও আপনি যখন চুজ করছেন পরের ইলেকশনে গিয়ে আপনার কাছে অনেক বেশি এম্পাওয়ার্ড থাকবেন, যে তখন আপনার ডিসিশনটা আরও রিফাইন্ড হবে। গুণগত মান যে বদলাচ্ছে, ভালোর জন্যই বদলাচ্ছে, এটা হচ্ছে যে প্রশ্নের কোয়ালিটি থেকে বোঝা যাচ্ছে। আগে তো তরুণদের কথা শোনাই হতো না, এখন তো তরুণদের কথা বলা হয়, ওয়েদার দে মিন ইট অর নট এটা হচ্ছে ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করতে হবে। আর তরুণদের জিনিস নিয়ে তো বলা তো হয়, উইচ ইজ এ রিফ্লেকশন অফ দ্য রিয়েলিটি দ্যাট ইউ ম্যাটার। আমি বললেও হবে না, শাহ ইনাম খান বললেও হবে না, এটা হচ্ছে বাস্তবতা। তার জন্য তরুণদের ভোটটাকে নেওয়ার জন্য বা তরুণদের সমর্থন নেওয়ার জন্য, শুধু ভোট তো একটাই, সমর্থন নেওয়ার জন্য এটা কথা। এবং আপনারা যতটাই হতাশ হন, এই যে হালে যে আন্দোলনটা হয়ে গেল এই যে নিরাপদ সড়কের জন্য, আপনি মনে করছি যে কিছু হয়তো চেঞ্জ হয় নাই, এটা হচ্ছে দিস ইজ অন দ্য স্ক্রিন, মানে এটা অন দ্য সারফেস। ভিতরে ভিতরে তো ঠিকই তো এটা কগনিজেন্স গেছে যে এইভাবে তো চলতে যাওয়া যায় না। নির্বাচনের পরে যেই রকমই ফলাফল হোক, এইগুলোর দিকে যেই সরকারই আসুক এটা মনোযোগী হতে বাধ্য হবে নিজের স্বার্থের জন্য। তো সুতরাং ইট ডাজ ম্যাটার, এবং কন্টিনিউয়াল এনগেজমেন্টটা হচ্ছে ইজ আ পার্ট অফ বিং পার্ট অফ মেম্বার অফ দ্য সিভিক সোসাইটি। সমাজের একজন দায়িত্ববান একজন যদি আপনি নাগরিক হতে চান, তাহলে আপনাকে এগুলোর সাথে লেগেই থাকতে হবে। হাল ছেড়ে দেওয়ার পরিণামটা কি? এবং নতুন নতুন ফ্যাক্টরস চলে আসে, আগের মতো প্রিডিক্ট করা যায় না। কে জানতো সোশ্যাল মিডিয়া দিয়ে এত কিছু হতে পারে? আমাদের অধিকাংশেরই একটা ব্যাপার হচ্ছে যে আমি যে ভোটটা দিচ্ছি আমার কি ইচ্ছের প্রতিফলনটা হচ্ছে কিনা। আমি নিজেও ভোটার হয়েছি, ইটস বিন অলমোস্ট 8 ইয়ার্স, কিন্তু আমি এখন পর্যন্ত একবারও ভোট দিতে পারিনি। আমাদের কাছে যেহেতু এখন পর্যন্ত বেটার কোনো অল্টারনেটিভ নেই বা রাতারাতি কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, তাহলে আমাদেরকে এই সিস্টেমটার মধ্যেই থাকতে হবে এবং এর সাথে থেকে আমাদের নিজস্ব সৃজনশীলতা দিয়ে বা আমাদের ইচ্ছাশক্তি দিয়ে এবং আমাদের যে চাওয়া পাওয়া সেগুলোকে জনহিতকর উদ্দেশ্যর সাথে মিলিত করে অন্যদের ইনফ্লুয়েন্স করে আমাদের এমন একটা স্ট্রাকচার গঠন করতে হবে যেন আমরা যে জিনিসগুলো চাচ্ছি সেগুলো আজকে হয়তো হবে না, তবে আগামী 5 বছর কিংবা 10 বছর পর সেই জিনিসটার প্রতিফলন অবশ্যই হবে। ধন্যবাদ। আমার যতটুকু বোঝার ক্ষমতা যে নির্বাচনে গণতন্ত্রে বিরোধী দলের একটা বেশ বড় ভূমিকা আছে, কিন্তু কোনো রাজনৈতিক দল বলার চেষ্টা করে না যে আমরা বিরোধী দলে গেলে আমরা এগুলো করব। কিন্তু তার মানে কি, তারা কি আসলে গণতন্ত্র পুরোপুরি গ্রহণ করতে ইচ্ছুক না, নাকি শুধু একপাক্ষিক শুধু ক্ষমতাটাই তাদের কাছে মুখ্য? এটা আমার কাছে জানার। ধন্যবাদ সবাইকে। খুব ইম্পর্টেন্ট দুটো ইস্যু এসছে, একটা হলো অ্যাকাউন্টেবিলিটি। আপনি যখন একটা রিলিজিয়ন পারফর্ম করেন, আপনাকে একটা মোরাল অথরিটি দেওয়া হয়, আপনি কিন্তু সেটাকে প্রিচও করতে পারেন। ঠিক তেমনই যে অ্যাকাউন্টেবিলিটির যে এক্সারসাইজগুলি আছে, যেহেতু আমাদের হিস্টোরিক্যালি ছিল না এবং আমরা পোস্ট কলোনিয়াল রাষ্ট্র, ফলে আমাদের এখনও অনেক কলোনিয়াল লজ রয়ে গেছে, আমাদের অনেকগুলি কলোনিয়াল ইনস্টিটিউশনস রয়ে গেছে। তো সেগুলি গ্র্যাজুয়াল পরিবর্তন আসছে, পরিবর্তনও হবে। এই কারণে হবে যে যেহেতু আপনার কাছে এখন ডিসিশন নেওয়ার ক্ষমতা আগের চেয়ে অনেক বেটার। অর্থাৎ আমি আপনার বয়সে যে ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি, ইনফরমেশন এবং ধারণা ছিল, সেটার চেয়ে আপনি এখন অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট। ফলে আপনার একটা দায়িত্ব থাকে যে বাকি মানুষকেও তার ইন্ডিপেন্ডেন্ট বোধ বা চিন্তা শক্তিকে জাগিয়ে তোলার। ফলে রাষ্ট্র ব্যর্থ নয়, বরং আমাদের এখন পরিবর্তনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসছে। অর্থাৎ 47 বছরে মানে এই ট্রান্সফরমেশনটা এখনও পূর্ণাঙ্গ ম্যাচিউরিটি পায়নি, ফলে আপনি ওটা করবেন। রাষ্ট্রের কথা যখন বলি যে হচ্ছে রাষ্ট্র ব্যর্থ, তখন কিন্তু আমাদেরকে একটু সতর্ক হতে হবে, এমনকি আমাদের তরুণদের মধ্যে। কেন ইটস নট, রাষ্ট্র যখন ব্যর্থ তখন বলে ফেইল স্টেট।
আমাদের বিপদটা হচ্ছে কি, আমাদের 71 সালে আমাদের যখন স্বাধীনতা হলো, আমরা হচ্ছে যে যেহেতু আমরা ব্রিটিশদের শাসনের আন্ডারে ছিলাম, তার জন্য ওয়েস্টমিনস্টার সিস্টেম থেকে আমরা নিয়ে আসি। তো এমন তো কোনো কথা নেই, বাধ্যবাধকতা নেই যে এইটাই চলবে। কেন হচ্ছে যে এক একটা দেশের এক একটা কনস্টিটিউশন ওই দেশের বৈশিষ্ট্য অনুযায়ী, ক্যারেক্টারিস্টিক অনুযায়ী ইভলভ হয়। এটাও ইভলভ করতে পারে, সময় লাগবে। অ্যাকাউন্টেবিলিটির উপর এখন জোর হচ্ছে না, মানে অনেক আমি কিন্তু বলছি না যে দেশের জয়গান গাইতে হবে, কিন্তু যেটি ভালো সেটা বুঝতে হবে। এবং হচ্ছে যে খুব ভালো একটা পয়েন্ট করা হয়েছে যে আপনি বলেছেন যে এখানে হচ্ছে যে সবার কথা থেকে বুঝছি হচ্ছে যে আমরা ইফ ইন অপোজিশন আমরা কেন ম্যানিফেস্টো দিই না, যে আমরা তাহলে আমরা যদি ক্ষমতায় না যেতে পারি তাহলে আমাদের কেন, আমাদের কি অঙ্গীকারনামা হওয়া উচিত? আসলে হওয়া উচিত। এককালে কিন্তু ছিল শ্যাডো ক্যাবিনেট বলে, তখন শ্যাডো বাজেট বার হতো, বাজেটের প্রতিনিয়ত শ্যাডো বাজেট হতো, সে এখন ধরধরা হয়ে গেছে। কেন? এটা আবার আমাদের বাঙালি সমাজের সমস্যা, বা হচ্ছে যে আমার যেটা বলবো যে উপমহাদেশের ভারতীয়দের সমস্যা, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ। ওটা কি, আমি এটা স্বীকারই করব না যে আমি হারতে পারি। কেন? অ্যান অ্যাকনলেজমেন্ট অফ আ পোটেনশিয়াল ডিফিট ইজ আ সাইন অফ উইকনেস। তাহলে আমার ফলোয়াররাই তো হচ্ছে যে হতাশ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ওনার পিছিয়ে দৌড়ে টাকা পয়সা লাগিয়ে এখানে জেল হাজতে গিয়ে বা হচ্ছে যে আমার এখানে সংসার ফেলে আমি কি করছি, এটার জন্যে কিন্তু এখানে করা হয় না। এটা হচ্ছে মোর হচ্ছে অফ আ সোশ্যাল প্রবলেম। কিন্তু যত দিন যাবে, যত ম্যাচুরিটি হবে, যত হচ্ছে সাধারণ মানুষরা যত ওইসব ব্যাপারে আরও যত ওদের এখানে কনসিয়াসনেস বাড়বে, অ্যাওয়ারনেস বাড়বে, তখন হচ্ছে যে এইসব জিনিসের তখন হচ্ছে স্বাভাবিকভাবে এটারও প্রতিফলন ঘটবে। এগুলো খুব সাটল সায়েন্স, এগুলো আমরা হয়তো বুঝি না, কারণ আমরা সবসময় খারাপ জিনিসটাই বলি, কিন্তু এই জিনিসগুলো আমাদের একটু চিন্তা করতে হবে। আমি মনে করি যে আমার হচ্ছে রাষ্ট্র এখন অর্ধশত বছর পার করেনি, 100 বছর 200 বছর পরে আমি বলতে পারবো যে হ্যাঁ আমার রাষ্ট্র ফেল্ড হয়েছে কিনা হয়নি। এবং আমি এটাও মনে করি যে হচ্ছে বর্তমান তরুণটাই হচ্ছে সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে সচেতন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি একটা ক্যান্ডিডেটকে পছন্দ করি, মানে ক্যান্ডিডেটটা হচ্ছে আমার এলাকায় আছে, উনি খুবই ভালো মানুষ, আমি জানি উনি সৎ, কিন্তু উনি একটা রাজনৈতিক দলকে বিলংস করে, কিন্তু সেই রাজনৈতিক দলের আইডিওলজিকে আমি বিশ্বাস করি না। এবার যদি হচ্ছে আমি যে দলটার ইশতেহারকে আমি পছন্দ করি, সেই দলের যে ক্যান্ডিডেট আমার এলাকায় দাঁড়িয়েছে সে হচ্ছে একজন চোরাকারবারি, মাদক বিক্রেতা, এখন আমার চয়েসটা আসলে কী হবে? কারণ আমি জানি হচ্ছে আমাকে ভোট যদি আমি দিতে যাই, আমাকে একজনকে দিতে হবে, আমি সেখানে অপোজ করতে পারবো না। যদিও 2009 সালে প্রথম আসছিল না ভোট, সেই না ভোটটা এখন নাই আমার, কারণ আমি কিন্তু বলতে পারতেছি না আমাকে দিতে হবে, মানে এটা হচ্ছে আমি কেন হচ্ছে অপোজ করতে পারবো না, আমি কেন না ভোট দিতে পারবো না যে আমি এই দুইজনকেই পছন্দ করি না। তরুণ হিসেবে আমরা আজকে ভোট দিব, আগামীতে রাজনীতিতে অংশগ্রহণ করব, 10-15 বছর পরে হচ্ছে গিয়ে দেশের অনেক পরিবর্তন আসবে। মুশকিলটা হচ্ছে স্যার, আমরা আজকে যখন দেখতে পাচ্ছি যে আমাদের রাজনৈতিক যে বড় বড় নেতারা আছে তারা শুধুমাত্র কাদা ছড়াছড়ির রাজনীতিই করছেন, তারা বলছেন যে আমরা ওদের চেয়ে কম চুরি করেছি তাই আমাদেরকে ভোট দাও, বা ওরা আমাদের চেয়ে বেশি চুরি করেছে তাই ওদেরকে ভোট দিও না। তো এই রাজনীতির অংশ যদি আমরা তরুণ অবস্থায় এখন থেকে ছাত্র রাজনীতিতে শুরু করি, এই সিস্টেমের মধ্যে থেকে আমরা যে এই সিস্টেমের নষ্ট হয়ে যাব না, যে আমাদের প্রজন্ম যে এই সিস্টেমেই চলে যাবে না, তার গ্যারান্টিটা কি? আমার প্রশ্নটি হচ্ছে, যখন কিনা আমি একজন ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, কিন্তু যেই দলটা বঙ্গবন্ধুর আদর্শের অ্যাডভোকেসি করে সেই দলটাকে আমি পছন্দ করি না, এবং তাদের যে কর্মকাণ্ড রয়েছে সেটাকে আমি পছন্দ করি না, এই প্রেক্ষাপটে যখন কিনা এই কোঅর্ডিনেশনটা হয় না, আদর্শিক কোঅর্ডিনেশনটা হয় না, ম্যানিফেস্টোর কোঅর্ডিনেশনটা হয় না, সেই আশাবাদী কথাগুলো আসলে কতটা বেশি জাস্টিফাইড আমাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে? ধন্যবাদ। সেদিন একটা নিউজে দেখলাম সিএসি বলছেন যে পুলিশ তাদের কথা শুনছেন না। তো নির্বাচনের মধ্যে পুলিশ হচ্ছে সবচেয়ে বড় মুখ্য বিষয় এবং সবচেয়ে বেশি ভূমিকা রাখে। পুলিশ যদি নির্বাচন কমিশনের কথা না শুনেন, তবে এখানে সেনাবাহিনী, বিজিবি তারা তো মাঠে ময়দানে এতটুকু থাকবে না, তারা শুধু টহলরত থাকবে অথবা যে নির্দেশ দেওয়া থাকবে সেটা পালন করবে। এখানে পুলিশ প্রশাসন হচ্ছে মুখ্য। তো পুলিশ যেহেতু আমাদের সিকিউরিটি নির্বাচন কমিশনের কথা শুনছেন না, তখন আমি জনসাধারণ হিসেবে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আমি কিভাবে যাব, এবং এখানে সেনাবাহিনী অথবা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী অথবা সিএসির ভূমিকা কী সেটাই আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ।
ধন্যবাদ। আমি একটু চট করে অ্যান্সার দিই, কারণ আমরা সময়ের বাইরে চলে যাচ্ছি, যে কারণে আরও একটু মতামত শুনবো। আমি ছোট্ট করে উত্তরটা দিই, সেটা হলো যে আমাদের এই মুহূর্তে 47 বছরে আমরা এখনও সেকেন্ড জেনারেশন পলিটিশিয়ান এখনও তৈরি করিনি। আপনাকে এখানে সময়ের জায়গাটা দিতে হবে। দ্বিতীয়ত, আপনি 71 সালের পর থেকে এখন পর্যন্ত আমাদের যে লিটারেসি রেট বা এডুকেশনের যে রেট, সেইটা এখনও কিন্তু মানে অপটিমাল লেভেলে আসেনি। প্লাস আপনাকে দেখতে হবে যে ইকোনমির ডেভেলপমেন্টটা কিন্তু আপনার পলিটিক্যাল ডিসিশনের সাথে সরাসরি সম্পৃক্ত। অর্থাৎ আপনি কিন্তু আজকে যে চ্যালেঞ্জগুলি করছেন, স্ট্রাকচারাল চ্যালেঞ্জগুলি করছেন, এই স্ট্রাকচারাল চ্যালেঞ্জগুলি কিন্তু আজ থেকে 20 বছর আগে ছিল না, বা 15 বছর আগে ছিল না। অর্থাৎ তখন আপনি শুধুমাত্র পলিটিক্স অফ নাম্বারে বিশ্বাসী ছিলেন, কয়জন কয়টা ভোট পেল আমি তাকে ইলেক্টেড করলাম, সেটা থেকেও কিন্তু আমরা এখন সরে আসছি। ফলে আপনি আজকে যে ডিসকাশনগুলি করছেন, এই ডিসকাশনগুলির মধ্যে একটা গুণগত পরিবর্তন কিন্তু আজ থেকে 20 বছর 30 বছর আগে। এইখানে হতাশ হওয়ার জায়গা নেই, এই কারণে যে এটা ফার্স্ট জেনারেশন। সেকেন্ড জেনারেশনের কাছ থেকে আপনি অনেক বেটার আশা করতে পারেন। সিইসির ভূমিকা বা অন্যান্য ইনস্টিটিউশনসগুলির যে ভূমিকা হবে, সেটাও ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যাচ্ছে। একটা জিনিস দেখতে হবে যে আলটিমেটলি কিন্তু একটা ইলেকশনের পথে আমরা আগাচ্ছি, যত বাধা বিপত্তি আপনি চিন্তা করেন না কেন, পারসেপশন অনুযায়ী এটা কিন্তু একটা পার্টিসিপেটরি ইলেকশনের দিকে যাচ্ছে। এখন আপনি অ্যাজ এ ভোটার, আপনার 1 নম্বর রেসপন্সিবিলিটিটাই থাকে যে সকল ভয় ভীতির ঊর্ধ্বে গিয়ে এবং পারসেপশনে আপনার যে বায়াসনেসটা আছে সেটার উপরে গিয়ে আপনি ইনফর্মড হিসেবে বাকিদের উদ্বুদ্ধ করে আপনি ইলেকশনে গিয়ে ভোটটা দেবেন। আপনি যে বলেছিলেন যে কালচার অফ কনভেনিয়েন্স কিন্তু সরকারের পক্ষেও আছে, বিরোধী দলের পক্ষেও আছে, রাষ্ট্রযন্ত্রগুলির পক্ষেই আছে, সবারই কিন্তু একটা কনভেনিয়েন্ট জায়গায় থাকতে চায়। সো সেই কারণে আপনি আপনার প্রথম দায়িত্ব যেটা আছে সেটা হলো আপনি ভোট দিবেন। দ্বিতীয়ত হলো যে আপনি কাকে ভোট দিবেন সেটা আপনাকে র্যাশনাল চয়েস করতে হবে, এবং সেই র্যাশনাল চয়েসের উপরেই আপনার ভবিষ্যতের সরকারগুলি, কারণ কেউই আপনাকে এসে সব কিছু রেডি করে দিবে না, অর্থাৎ আপনাকে ওটা রেডি করে নিতে হবে। যে কারণে পারভেজ আব্বাসী সাইকোলজির কথা বলেছেন, সোসাইটির কথা বলেছেন, সোশ্যাল মেকআপের কথা বলেছেন, হায়ারার্কির কথা বলেছেন। দেখুন, অর্থনৈতিক যে অগ্রগতির ধারা, 2 কোটির উপর লোক হচ্ছে শুধু ঢাকা শহরে, যত দিন যাবে তত হচ্ছে আরবান সেন্ট্রিক কনসার্নসের জন্য কিন্তু ছোট ছোট ফ্রিঞ্জ পার্টি উঠে যাবে, বা ছোট ছোট শহরে যেগুলো আছে ওদের কেটার করার জন্য আলাদা ছোট ছোট পার্টি উঠে যাবে। এটা সময়ের দাবি, এটা এমনিই হবে, এটা কেউ বাইরের থেকে কাঠি নাড়াতে হবে না, বা এখান থেকে কোনো ষড়যন্ত্র অটোমেটিক্যালি হবে। সুতরাং এইসব জিনিসের নিয়ে আমাদের অত তাড়াতাড়ি ফ্রাস্ট্রেশন, যেটা বললো, এখনও অনেক সময় বাকি আছে। এবং এই যে গলাগুলো আসছে, এই যে কণ্ঠগুলো আসছে, এইগুলোই আজকে বাদে কাল পরিবর্তন করবে। তো সুতরাং এইটা বলে আমরা রেখে, এবং টি স্টল শুধু বলার আগে আরেকটি কারণ যে টি স্টলে কেন এত লোক নীরব, কেন আজকালকার মডার্ন টি স্টল তো হচ্ছে ফেসবুকে কিন্তু এখন হচ্ছে অনেক আলাপ আলোচনা হয় এবং কোডেড আলাপ আলোচনা হয়। তো সুতরাং অল্টারনেট ফর্মস অফ প্রোটেস্ট হচ্ছে, এবং এগুলো আমরা ইকোনমিক্সের ভাষায় বলে রিভিল প্রেফারেন্স। আমরা আমাদের প্রেফারেন্স রিভিল করছি না, বাট এটা যে পরে রিভিল হবে না এমন তো কোনো কথা না। ধন্যবাদ। আমি এখানে আশাবাদী হচ্ছি, কারণ হচ্ছে ইংল্যান্ডে আমি যদি দেখি, হুইগ এবং টরি একসময় প্রচুর মারামারি করেছে, আমাদের যে সহিংসতা এর থেকেও বেশি সহিংসতা ছিল সেই সময়ে, কিন্তু সেই অবস্থা থেকে তারা বেরিয়ে এসেছে এবং একটা সুন্দর একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে পেরেছে। তরুণদেরকে বলা হচ্ছে যে তারা হচ্ছে রাজনৈতিকভাবে সক্রিয় না, তারা মতামত নেই, রাজনীতি বিমুখ, এটা সত্যি না। আমরা যদি দেখি তাদের ফেসবুকে অ্যাক্টিভিজম, অবশ্যই তারা সক্রিয়, কিন্তু সমস্যা হচ্ছে যে তারা রাজপথে আসছে না, এবং তারা হচ্ছে নিজেদের ভাষা হচ্ছে সবার মিলে একসাথে প্রকাশ করতে পারছে না। এই জন্য আমাদের প্রয়োজন ছিল রাকসু। আমরা যে বলি যে হচ্ছে দ্বিতীয় প্রজন্মের রাজনীতিবিদরা আসবে, কিন্তু সেটা কিভাবে আসবে যদি এই ধরনের রাকসু না থাকে? ধন্যবাদ। এখন এই যে নির্বাচনী একটা পরিবেশ তৈরি হয়েছে, সেখানে বাড়ি থেকে চিন্তা করতেছে যে আমি যে আজকে এই অনুষ্ঠানটিতেও আসব, তারা চিন্তা করতেছে যে নির্বাচন সামনে, তুই যে বের হইতেছিস সেটার জন্য মানে কোনো সমস্যায় পড়বি কিনা। এখন আমার একজন তরুণ হিসাবে যদি আমার নির্বাচনের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে, আমি সেই দায়বদ্ধতা এমন পরিবেশে কিভাবে সেটা পালন করব? প্রত্যেকের একটা বড় মতামত ছিল হচ্ছে কি যে আমাদের মতামত প্রকাশের সুযোগ দেওয়া হচ্ছে না। তো যেখানে তারা জানে যে ভোটিংয়ের ক্ষেত্রে একটা উপমহাদেশে আমাদের এরকম একটা সংস্কৃতি রয়েছে যে ভোটিংয়ের ক্ষেত্রে যদি সরকারি দল থাকা অবস্থায় নির্বাচন হয় তবে সমস্যা হতে পারে। আমাদের যে লেসার ইভিল, এই ইভিল থেকে বের হওয়ার জন্য তৃতীয় শক্তির উত্থান যদি করতে হয়,
তো ওটার ক্ষেত্রে আমাদের প্রসেসটা কি হতে পারে, যে আমরা যখন বুঝতে পারতেছি যে আমাদের কাছে যে একমাত্র হাতিয়ার আছে প্রধান বিরোধী দল এই লেসার ইভিল থেকে বের হতে, তারা নিজেরাই সাংগঠনিকভাবে দুর্বল এবং তাদের আসলে মতামত প্রকাশ করার সুযোগ প্রদানের জন্য তাদের কোনো ফিল্ড তৈরি করার ইচ্ছাটিও নেই, সে জায়গায় আমাদের তৃতীয় শক্তি কিভাবে উত্থান করা যায়, এই জিনিসটা আর কি প্রশ্ন ছিল। তো স্যার আপনি যে কথাটা বললেন যে আমরা ফেসবুকে আলোচনা করতে পারি, কিন্তু ফেসবুকে যে আমি আমার মুক্ত চিন্তাটা প্রকাশ করব, হ্যাঁ সেক্ষেত্রেও তো আমাদের একটা আইসিটি আইন আছে যেটা আমাদের পক্ষে বাধা, যেখানে আমাদের শহীদুল আলম কিছুদিন আগেই সেই বাধার সম্মুখীন হয়েছে মুক্ত চিন্তা বা কথা বলতে। তাহলে আমরা কিভাবে নিজেদেরকে সিকিউর মনে করি যে আমরা চায়ের কাপে যে ঝড় বলা হয় যেটা ফেসবুকে আলোচনা করে নিজেদেরকে নিরাপদ রাখতে পারবো? স্যার, গত 10 বছরের রাজনৈতিক দলে যে নতুন একটা সংস্কৃতি গড়ে উঠেছে সেটা হচ্ছে রাষ্ট্র, সরকার এবং রাজনৈতিক দল তিনটা জিনিসকে যখন একসাথে দেখা হয়, এটা হচ্ছে আমার রাষ্ট্রের জন্য কতটুকু ক্ষতিকর, এটা জাস্ট আমি জানতে চাচ্ছিলাম আর কি। খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, আমি ছোট করে অ্যান্সারটি দিয়ে আর বেশি সময় নিব না। সেটা হলো যে কাদা ছোড়াছুড়ি থেকে শুরু করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে সব কিছুই আমরা দেখলাম। প্রতিটা জিনিসই কিন্তু বাস্তবতা, অর্থাৎ বাস্তবের রিফ্লেকশন, অর্থাৎ আমরা পরিবারে যা করি তাই আপনি রাষ্ট্রের রাজনীতিতে দেখেন। যে কারণে একটা জিনিস আমাদের মধ্যে নাই, সেটাকে বলা হয় পলিটিক্যাল এডুকেশন। অর্থাৎ আমরা কেউই সাধারণত অন্যকে পলিটিক্যালি এডুকেটেড করি না, আমরা সবসময় একটা বায়াস চিন্তা নিয়ে আরেকজনের উপরে সেটাকে এক্সারসাইজ করার চেষ্টা করি, সেখানে গিয়ে প্রবলেমটা হয়। ফলে আপনি যে শেষ কথাটা বলেছেন যে রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দলের মধ্যে আসলে যে বিশাল বিশাল পার্থক্য, এই বিশাল বিশাল পার্থক্যগুলি আমরা বুঝতে চাই না। ফলে এখন থেকে যদি আপনি এই কালচারটা শুরু করেন, এই ডিসকাশনগুলি যদি শুরু করেন, আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আপনাকে আটকে দেবে। কখন আটকে দেবে? যখন আপনি গুজব ছড়াচ্ছেন কিংবা আপনি কোনো রকমের কেউ আপনার কাছ থেকে চ্যালেঞ্জ বা থ্রেটেন্ড হচ্ছে। কিন্তু আপনি যদি একটু কেয়ারফুলি রাখেন, আমি একই জিনিস লিখব যে আমার মধ্যে পলিটিক্যাল এডুকেশন নাই, তাহলে আমি আপনাকে কেমনে আটকাবো? খুব স্বাভাবিকভাবেই আপনি ওপেন কোয়েশ্চেন ছুড়ে দিচ্ছেন সবার কাছে। তো সুতরাং মানুষকে আপনি আপনার র্যাশনাল চয়েস বা র্যাশনাল ডিসিশন নিতে উদ্বুদ্ধ করতে হবে, এইটা একটা অ্যান্সার। আপনি যেটা বললেন যে আবার ঘুরে ফিরে যে শঙ্কার কথাটা আসলো, দেখেন প্রোপাগান্ডা অফ ফিয়ার খুব বড় জিনিস। অর্থাৎ আপনি পত্রপত্রিকায়, নিউজে সবসময় দেখবেন একটা প্রোপাগান্ডা অফ ফিয়ার চলছে, হয় বিরোধী দল এটা করবে, নাহলে সরকার এটা করবে, নয়তো পুলিশ এটা করবে, নাহলে অমুকে এটা করবে, তমুকে এটা করবে। কিন্তু আপনি যদি কেয়ারফুলি দেখেন সব কিছুই কিন্তু ইলেকশনের দিকে আগাচ্ছে, রাইট? সব কিছুই হবে, সেই কারণে আপনাকে কারেজাসলি আপনার যে র্যাশনাল ডিসিশনটা, সেই র্যাশনাল ডিসিশনটা নিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং বাকিদেরকে উদ্বুদ্ধ করতে হবে। সুতরাং এইটাই আপনার বেসিক পলিটিক্যাল স্ট্রাকচার, এখান থেকে আপনাকে শুরু করতে হবে। আর থার্ড ফোর্সের ব্যাপারে যেটা, এটা পলিটিক্যাল কালচার। সুতরাং পলিটিক্যাল কালচার আপনাকে পরিবর্তন করার জন্য এই স্টেপগুলি পালন করে যেতে হবে। আমরা আমাদেরকে জিজ্ঞেস করি, আমরা আমাদের প্রত্যেকের দায়িত্বের জায়গায় জিজ্ঞেস করতে পারি যে আমাদের দেশ কিন্তু এগিয়ে গেছে এবং এই দেশকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য আমাদের কী কী করতে হবে। আমরা কি এটা করছি যে কেননা হচ্ছে যে আমরা আমাদের দেশের নিয়ে ফ্রাস্ট্রেটেড? দেশকে ভালোবাসি বলেই আমাদের দুঃখ আছে, এবং এই দুঃখগুলোকে যদি ঠিকমতো চ্যানেল করা হয় তাহলে অটোমেটিক্যালি হবে, এবং টাইম ইজ দ্য পারফেক্ট হিলার। সময় বলে দেবে দেশ কোথায় যাচ্ছে, কিন্তু এটার জন্যে আমাদেরকে এনগেজ থাকতে হবে এবং এই জাতির বিবেকের সবচেয়ে সোচ্চার হতে হবে হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম। ধন্যবাদ আপনাদেরকে।